নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের ৪র্থ পর্ব। এসব কতকালকার আগেকার কথা, তবু সদানন্দের যেমন মনে আছে, নবাবগঞ্জের সেকালের যারা আজও বেঁচে আছে তাদেরও মনে আছে। মনে আছে শেষকালের ছেলে মেয়ে বউকে খেতে না দিতে পেরে সেই কপিল পায়রাপোড়া একদিন নবাবগঞ্জ থেকে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল কেউ টের পেলে না। কপিল পায়রাপোড়ার কাকা প্রথমে কিছুদিন তার ছেলে মেয়েদের দেখেছিল। তারপর দেখা গেল একদিন ওই বারোয়ারি তলার বটগাছের ডালে কপিলের ধরটা ঝুলছে। একটা গরু বাঁধা দড়ি দিয়ে গলাটা বেঁধে কখন হয়তো ঝুলে পড়েছিল, কেউ দেখতে পায়নি। তারপর পুলিশ, থানা, দারোগা, কোর্ট কাছারি অনেক কিছু হলো তাই নিয়ে। আবার সে ঘটনার ঢেউ একদিন থেমেও গেল, কিন্তু সদানন্দর মন থেকে তার মুছল না। এসব ছোটখাটো ঘটনা, কিন্তু ছোটখাটো ঘটনাগুলোই সদানন্দর মনের ভেতরে জমে জমে পাহাড় হয়ে উঠতে লাগলো। প্রকাশ মামা জিজ্ঞেস করত, হ্যাঁ রে, তুই কি ভাবিস এত? তখন সদানন্দ একটু বড় হয়েছে, বলতো, আচ্ছা মামা, তোমার এইসব ভালো লাগে? প্রকাশ মামা তো অবাক। সে শুধু জানে ফুর্তি করা আর খাওয়া দাওয়া হই হুল্লোড় করে কাটিয়ে দেওয়া। ভালো খাও, ভালো পড়ো, 2 হাতে টাকা উপায় করো, আবার 2 হাতে সেই টাকা খরচ করো। ভাগ্নের কথা শুনে বললে, কি ভালো লাগে? সদানন্দ বললে, এই তুমি যা করো সারাদিন। আমি সারাদিন কি করি? এই আরাম করে খাও, বারোয়ারি তলায় গিয়ে আড্ডা দাও, তাস খেলো, তারপর গান্ডে পিণ্ডে খাও, খেয়ে নাক ডাকিয়ে ঘুমোও, তারপরে ঘুম থেকে উঠে সন্ধেবেলা এগাঁ ওগাঁ করে বেড়াও, আর তারপর রাত্রিরে এসে আবার ঘুমিয়ে পড়ো। প্রকাশ মামা বললে, আমি যা করি এ তো সবাই করে রে, কেন এতে দোষটা কি? আমি চুরিও করছি না কারো, বাটপাড়িও করছি না। আমার বাপ, কাকা, জ্যাঠা, 14 পুরুষ চিরকাল এই জিনিসই করে এসেছে, আবার আমিও তাই করব। আবার তুইও যখন বড় হবি তখন তুইও তাই করবি, এই তো নিয়ম রে। সদানন্দ বললে, কিন্তু আমার যে ওসব করতে ভালো লাগে না মামা, জানো। কপিল পায়রাপোড়াকে তুমি চিনতে? কপিলকে? সে শয়তানটাকে চিনব না? বেটা 1 নম্বরের আহাম্মক ছিল একটা, শেষকালে তাই অপঘাতে মরতে হলো। যেমন কম্ম তেমনি ফল। সদানন্দ বললে, দেখো প্রকাশ মামা, আজকাল সবাই তার কথা ভুলে গেছে। আমার বাবা মা কারোরই হয়তো মনে নেই, আমার দাদুর হয়তো মনে নেই তার কথা। ওই বারোয়ারি তলায় যখন সে আত্মঘাতী হলো, সবাই তা দেখেছে, দেখে সবাই শিউরে উঠেছে, কিন্তু আজকে আর কারো সে কথা মনে নেই, জানো। প্রকাশ মামা হো হো করে হেসে উঠল, বললে, তুই তো দেখছি একটা আস্ত পাগল রে। অত কথা মনে রাখতে গেলে মানুষের চলে? সংসারে একদিন তো সবাই মরবে, সকলেরই বাবা মরবে, ঠাকুরদা মরবে, মা মরবে। প্রথম প্রথম লোকে সেজন্য একদিন কাঁদবি, কিন্তু তারপর বেশি কান্নাকাটি চালিয়ে গেলে সংসার চলে? আমার তো বাবা মা যাবার পর খুব কেঁদেছিলাম, তা এখন কি আর কাঁদছি? আমায় কাঁদতে দেখেছিস কখনো সেজন্যে? তুই যে আমাকে অবাক করলি সদা। সদানন্দ বললে, কিন্তু মামা, আমি কেন কিছুই ভুলতে পারি না? আমার কেন সব মনে থাকে? কপিল পায়রাপোড়ার কথা আমার সব সময় যে মনে পড়ে। রাত্রিরে শুয়ে শুয়ে ভাবি, দিনের বেলা স্কুলে পড়তে পড়তে ভাবি, ভাত খেতে খেতে ভাবি। প্রকাশ মামা ভাগ্নের কথা শুনে ভয় পেয়ে গেল, বললে, এই রে খেয়েছ। সদানন্দ বললে, কেন, কি করলুম আমি? তোর তো দেখছি মাথা খারাপের লক্ষণ, এ তো ভালো কথা নয়, ডাক্তার দেখাতে হয়। সদানন্দ বললে, কিন্তু সে তো কোনো দোষ করেনি মামা, তাকে যে দাদু মিছিমিছি মারলে।
বংশী ঢালিকে দিয়ে বেকসুর অপমান করলে, সে তো কিচ্ছু করেনি। প্রকাশ মামা যেন সব ভেবেচিন্তে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছে। বললে, না, এবার জামাইবাবুকে তোর বিয়ের কথা বলতে হবে দেখছি। বিয়ে বিয়ে আমি করব না মামা। সে কি রে, তুই ঠাকুরদার সবেধন নাতি, বাপের চোখের মণি, একমাত্র ছেলে, বিয়ে করবি না? তোর কি মাথা খারাপ হয়েছে? জানিস তোর মতন পাত্তর পেলে মেয়ের বাপরা লুফে নেবে। সদানন্দর ওসব কথা ভালো লাগতো না। বিকেলবেলা যখন স্কুল থেকে হেঁটে হেঁটে আসতো, একদিন শীতের দিনে বাড়ি আসতে আসতে চারদিক অন্ধকার হয়ে আসতো। তখন মনে হতো কে যেন তার পেছনে পেছনে আসছে। শুকনো পাতার ওপর হাঁটতে যেমন মর্মর শব্দ হয়, তেমনি শব্দ করতে করতে তার পিছু পিছু আসছে কেউ। অনেকদিন মনে হয়েছে গাঁয়েরই কোনো লোক ক্ষেত খামার থেকে ফিরছে, কিংবা কোনো বাড়ির বউ গাং থেকে জল নিয়ে ফিরছে। না, তা নয়। অনেক সময় রাস্তার আশেপাশে, সামনে পেছনে, কাছে দূরে কেউই থাকে না, অথচ কে যেন তার পেছনে পেছনে হাঁটে। একদিন ধরে ফেলেছিল। লোকটা একেবারে আস্তে আস্তে তার গায়ে এসে পড়েছিল। সদানন্দ চমকে উঠেই চেঁচিয়ে উঠেছে, কে? আমি। আমি কথাটা কেউ বললে কিনা বুঝতে পারলে না সে, কিংবা হয়তো তার নিজের মনের আতঙ্কটাই শব্দ হয়ে বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু সে এক মুহূর্তের মধ্যে চোখের সামনে দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই অদৃশ্য হওয়ার আগেই যেটুকু দেখতে পেলে, তাতে মনে হলো সে আর কেউ নয়, সে হলো কপিল পায়রাপোড়া। ঘটনাটা প্রকাশ মামাকে বলতেই প্রকাশ মামা আর দেরি করলে না, সোজা জামাইবাবুর কাছে চণ্ডীমণ্ডপে চলে গেল। বললে, জামাইবাবু, সদার বিয়ে দিতে হবে। বিয়ে? জামাইবাবু কথাটা শুনে অবাক হয়ে গিয়েছিল। দিদিও তেমনি। বিয়ে তো সদার দিতেই হবে, তা বলে এখনই, এত তাড়াতাড়ি? প্রকাশ বললে, বিয়ে না দিলে তোমার ছেলে শেষকালে সন্ন্যাসী হয়ে বনে চলে যাবে, তখন ঠেলা বুঝবে। তা প্রকাশের কথায় কেউ কান দেয় না। গরিবের কথায় প্রথমে কেউ কান দেয়ও না তেমন। তাই কথায় আছে, গরিবের কথা বাসি হলে তবে লোকে তার দাম দেয়। শেষকালে কর্তাবাবু যখন কথাটা তুললেন, তখন সকলের টনক নড়ল। আর কর্তাবাবুর তখন দুটো পাই পড়ে গেছে, একেবারে পঙ্গু। সিন্দুকটার কাছে শুয়ে শুয়ে দৈনন্দিন কাজকর্ম চালান। তাঁর ইচ্ছে, চোখ বুঝবার আগে তিনি নাতির ছেলের মুখ দেখে যেতে চান যে তার বংশের ধারা অক্ষয় হয়ে রইল। কথাটা শালাবাবুর কানে যেতেই সে লাফিয়ে উঠেছে। দিদির টাকা এসে বসে বসে খায়, আর তার বদলে একটু কিছু উপকারও করতে পারবে না। দিদির উপকার করবার সুযোগ পেয়ে সে যেন বেঁচে গেল। বললে, কুছ পরোয়া নেই, কিরকম পাত্রী চাই সেইটা শুধু আমায় বলে দাও। কর্তাবাবুর হুকুম, পাত্রী হবে ডানাকাটা পরী। ডানাকাটা পরী মানে পরীর মতন দেখতে, শুনতে, বলতে, কইতে হওয়া চাই। শুধু পরীদের যে ডানা থাকে সেটা থাকবে না, আর পরীর মতন উড়লে চলবে না। প্রকাশ বললে, তার ডানাই যদি না থাকে তো উড়বে কেমন করে? আর যদি উঠতে চায় তো তুমি না হয় তার পায়ে শেকল লাগিয়ে দিও। দিদি হাসতে লাগলো। বললে, আজকালকার মেয়ে কি শেকল মানবে ভাই? হয়তো শ্বশুর শাশুড়িকেই মানতে চাইবে না। এ তো আর আমাদের কাল নয়। আমাদের 10 বছর বয়সে বিয়ে হয়েছিল, তখন কোমর থেকে কাপড়ের কষি খুলে যেত। শাশুড়ি তাই শেষকালে গেরো দিয়ে বেঁধে দিত, তবে লজ্জারক্ষে হতো। প্রকাশ বললে, তাহলে সেই রকম 10 বছরের মেয়েই এনে দেব। তুমি যেমন অর্ডার দেবে তেমনি বউ পাবে। দিদি বললে, তাই দে ভাই, নইলে কর্তাবাবু আবার কবে আছেন কবে নেই, একটু শিগগির শিগগির কর তুই। তা শেষ পর্যন্ত সেই রকম মেয়েই পাওয়া গেল। বয়সও কম, দেখতেও ডানাকাটা পরী। আরও একটু বয়স কম হলে অবশ্য ভালো হতো। কিন্তু ঠিক তোমার অর্ডার মাফিক পাত্রী কোথায় পাবো? তাহলে তো কুমোরকে ডেকে ফরমাইশ করতে হয়। কৃষ্ণনগরের কাছে বাড়ি, বাপ পণ্ডিত, সংস্কৃত শাস্ত্র জানা মানুষ, স্বামী আর স্ত্রী, আর সংসার বলতে ওই একটি মেয়ে।
সেকালে পূর্বপুরুষকে দেওয়া রাজাদের 200 বিঘের মতো জমি জমা আছে। মোটামুটি সচ্ছল পরিবার, নগদ কিছু দিতে পারবে না। যদি মেয়ে পছন্দ হয় তাহলে রাঙা সুতো হাতে দিয়ে নিয়ে যান, তারপর মেয়ের ভাগ্য আর ঈশ্বরের ইচ্ছে। এই হলো নয়নতারা। এ গল্পের আসামি সদানন্দ চৌধুরীর স্ত্রী, আমাদের নায়িকা। প্রকাশ রায় এই নতুন বিয়ের কোণে নয়নতারাকে নিয়ে এই রাস্তা দিয়েই একদিন নবাবগঞ্জে এসেছিল। নবাবগঞ্জের জমিদার নরনারায়ণ চৌধুরীর বাড়ি যেতে হলে এই বারোয়ারিতলার হাটের মধ্যে দিয়েই যেতে হয়। এই রাস্তা দিয়েই একদিন নয়নতারা চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছিল, আবার ঠিক সেই বধূ বেশেই এই রাস্তা দিয়েই চলে গিয়েছিল। এই রাস্তা দিয়েই একদিন সেকালের এক সামন্ততান্ত্রিক ভূস্বামী পরিবারের চূড়ান্ত সমৃদ্ধি এসে উদয় হয়েছিল। আবার নয়নতারার সঙ্গে সঙ্গে এই রাস্তা দিয়েই তা অস্ত গিয়েছিল চিরকালের মতো। এই সেই চিরকালের উদয় অস্তের শাশ্বত পথ, সেই রেলবাজার থেকে নবাবগঞ্জের বারোয়ারিতলার হাট পর্যন্ত। এবার সেই ঘটনার কতকাল পরে প্রকাশ রায় আবার উদয় হল এই নবাবগঞ্জে। মোবারকপুরে বাস থেকে নেমে পায়ে হাঁটা পথে। এখন আর আগেকার সেই মোবারকপুর নেই। সেই মোবারকপুর কেন? সেই নবাবগঞ্জ নেই। নবাবগঞ্জে চৌধুরীদের সেই বাড়িটাও আর চৌধুরীদের নেই। নরনারায়ণ, হরনারায়ণ, চৌধুরী বাড়ির গিন্নি, প্রকাশ রায়ের দিদি, তারাও কেউ নেই। একদিন রেলবাজারের পাটের আড়তদার প্রাণকৃষ্ণ শামশাই জলের দরে অত বড় 3 মহলা বাড়িটা কিনে নিলে, কিন্তু প্রাণকৃষ্ণ শাও তা রাখতে পারলে না। ব্রাহ্মণের সম্পত্তি, বিশেষ করে বসত বাড়ি কিনতে নেই, এমনকি জলের দরে পেলেও না। কিন্তু প্রাণকৃষ্ণ শামশাই সে কথা শুনলেন না। ভাবলে ভারী লাভ করলুম। কিন্তু এখন সেই প্রাণকৃষ্ণ শাও একদিন জন্মাষ্টমীর দিন সাপের কামড়ে অপঘাতে মরল। তারপর থেকে সেই চৌধুরী বাড়ি এখন ভূতের বাড়ি হয়ে খাঁ খাঁ করছে। দিনের বেলাতেও লোকে সেদিকে মারাতে ভয় পায়। বলে, ও বাড়িতে ব্রহ্মদত্তির অভিশাপ আছে, ওদিক মারিও না। পাশের দোকানঘর থেকে কে একজন চেঁচিয়ে উঠল, মশায়ের কোত্থেকে আসা হচ্ছে? প্রকাশ রায় সুটকেসটা নিয়ে সেদিকে এগিয়ে গেল। বললে, আমি আসছি ভাগলপুর থেকে, এই নবাবগঞ্জে এসেছি একটা কাজে। এখানে কার বাড়িতে যাওয়া হবে? প্রকাশ রায় বললে, কারোর বাড়িতে যাব না, আমি এসেছি সদানন্দের খোঁজে, সদানন্দ চৌধুরী। সদানন্দ চৌধুরীর নামটা উচ্চারণ করতেই দোকানের আশেপাশে যারা ছিল তারা কাজ ঘেঁষে এসে দাঁড়ালো। এ কোথাকার লোক? কি এর পরিচয়? সদানন্দ চৌধুরীর খোঁজ করে? এ তো সাধারণ লোক নয় হে। চৌধুরী মশাই চলে যাবার পর নবাবগঞ্জে কেউ তো সদানন্দ বেঁচে আছে কিনা, খেতে পাচ্ছে কিনা, সে খোঁজও কখনো নেয়নি। তা আপনি এতদিন পরে সদার খোঁজ করছেন কেন? জিজ্ঞেস করতে এসেছি যে কোথায় আছে আপনারা জানেন কিনা, আমাকে তার সন্ধান দিতে পারেন কিনা, তাকে আমার বড় দরকার। পরমেশ মৌলিক এতক্ষণ এক মনে হুঁকো টানছিলেন। এবার তিনি মুখ খুললেন, বললেন, আপনার নিবাস? প্রকাশ বললে, ভাগলপুর। আমি হচ্ছি সদানন্দর মামা। প্রকাশ মামা? শালাবাবু? তাই বলুন, এতক্ষণ বলেননি কেন? বসুন বসুন। তা এ কি চেহারা হয়েছে আপনার? চুল পেকে গেছে। ওহ, কতকাল পরে দেখা হলো। তা চৌধুরী কর্তা কেমন আছেন? চৌধুরী মশাই মানে হরনারায়ণ চৌধুরী, প্রকাশ রায় বললে, জামাইবাবু গেল হপ্তায় মারা গেছেন। মারা যাবার খবর শুনেই সবাই যেন স্তম্ভিত হয়ে গেল। বললে, মারা গেছেন? পরমেশ মৌলিক হরনারায়ণ চৌধুরীর কাছারিতেও কিছুদিন কাজ করেছিলেন। খবরটা শুনে তিনি সকলের চেয়ে বেশি চমকে উঠলেন। বললেন, সে কি, মারা গিয়েছেন? শেষকালে কি হয়েছিল? প্রকাশ রায় বললে, তেমন কিছুই হয়নি, বেশ ভালোই ছিলেন। কদিন ধরে দেখছিলাম তিনি বাইরে বেরোচ্ছিলেন না। একদিন ঘরের দরজা খুলে দেখি
তিনি মরে পড়ে আছেন, কেউ জানতেও পারিনি আমরা। নতুন লোকের আমদানি দেখে ততক্ষণে আরো কিছু লোক এসে জড়ো হয়েছিল। হরনারায়ণ চৌধুরীর মৃত্যুর খবর শুনে অনেকেই দীর্ঘশ্বাস ফেললে। অনেকেই তাকে দেখেছে, যারা দেখেনি তারা নাম শুনেছে, চৌধুরী বংশের কাহিনী শুনেছে। সেই হরনারায়ণ চৌধুরীর মর্মান্তিক পরিণতির বর্ণনা শুনে সবার মুখ দিয়েই অজান্তে একটা আহা শব্দ বেরিয়ে এলো। এমনি হয় গো, যত বড় লোকই হও, সকলেরই পরিণতি ওই মৃত্যুতে, ওর থেকে কারো মুক্তি নেই। এই পুরনো কথাটাই যেন আবার সকলের নতুন করে মনে পড়ে গেল। প্রকাশ রায় বললে, তা এখন সে যা হবার হয়ে গেছে। এখন আমি এসেছি সদাকে খুঁজতে। কোথায় গেলে তাকে পাই বলতে পারেন? কলকাতায় গিয়েছিলাম, সেখানে তারাও তার কোনো সন্ধান জানে না, তাই নবাবগঞ্জে এলাম। এখন এরপর কোথায় গেলে তাকে পাবো তাও বুঝতে পারছি না। পরমেশ মৌলিক বললে, সদা কি আর বেঁচে আছে? আমার তো বিশ্বাস হয় না। শেষকালের দিকে তার বড় খারাপ অবস্থা হয়েছিল। একদিন মাত্র এসেছিল এ গাঁয়ে, তাও সে অনেক কাল হলো। কেন? নিতাই হালদার পাশেই দাঁড়িয়ে শুনছিল। সে আর থাকতে পারলে না, বললে, কেন ভালো থাকবে? আপনারা কি তার কোনো খোঁজ খবর নিয়েছিলেন? নিজের বাপ যাকে দেখতো না সে কি করে ভালো থাকবে? তাকে কি কেউ খেতে পড়তে দিত? এখন তার বাপ মারা গেছে, তাই সম্পত্তির লোভে তার খোঁজ খবর নিতে এসেছেন আপনারা, কিন্তু তখন কোথায় ছিলেন? পরমেশ মৌলিকও তাই বললেন। হ্যাঁ শালাবাবু, শেষকালের দিকে সদার বড় কষ্টে দিন কেটেছে। অত বড় বংশের ছেলে, তার কিনা এই দশা। শেষকালে একটা যাত্রার দল এসেছিল গাঁয়ে, তাদের পেছন পেছন সে চলে গেল। প্রকাশ রায় যেন এতক্ষণে খানিকটা সুরাহা পেলে, বললে, যাত্রার দলের সঙ্গে? কোথায় গেল তাদের সঙ্গে? তা কি ছাই দেখেছি? যাত্রার দল কি আর এক জায়গায় বসে থাকে শালাবাবু? তারা তো ঘুরে বেড়ায় চারদিকে। আজ আছে হুগলি, কালই হয়তো আবার চলে গেল আসামের দিকে। তবু একটা আপিস তো আছে তাদের কোথাও। যাত্রা দলের নামটা জানতে পারলেও না হয় তাদের হেড অফিসে গিয়ে খোঁজ নিতে পারি। পরমেশ মৌলিক বললেন, কত যাত্রার দলই তো আসে, ও যাদের সঙ্গে গিয়েছিল তাদের নামটা ঠিক মনে পড়ছে না। তারপর অন্য যারা আশেপাশে ছিল তাদের দিকে ফিরে বললেন, তোমরা জানো নাকি হে কেউ নামটা? নিতাই হালদার পাশেই ছিল। সে আর থাকতে পারল না, বললে, তা এতদিন কোথায় ছিলেন আপনারা শালাবাবু? এতদিন তো আপনারা একবারও তার খোঁজ নিতে আসেননি। এখন চৌধুরী মশাই মারা গেছেন, তাই তার অগাধ টাকার ওয়ারিশানকে খুঁজে বার করতে এসেছেন। আমরা সব বুঝতে পেরেছি। প্রকাশ রায় কথাগুলো শুনে যেন কেমন চুপসে গেল। নিতাই হালদার তবু থামল না, বলতে লাগলো, চৌধুরী মশাই লাখ লাখ টাকা, এখন তো সবই পাবে সদানন্দ। তার জন্য এখন আপনাদের যত দরদ উতলে উঠেছে না? তাই এখন খোঁজ পড়েছে তার। ভেবেছেন পাগল ভাগ্নেকে সামনে খাড়া করে টাকাগুলো নিজেদের পেটে পুরবেন। তা মতলব আপনাদের খুবই ভালো শালাবাবু, কিন্তু একটা কথা বলে রাখছি, সদানন্দর যা হয় হোক, এতে আপনাদেরও কিন্তু কিছু ভালো হবে না। আপনাদের এ টাকা ভোগে আসবে না, কারণ এখনো আকাশে চন্দ্র সূর্য ওঠে। ভুলে যাবেন না, মাথার ওপর ভগবান বলে এখনো একজন আছেন। পরমেশ মৌলিক নিতাই হালদারকে থামিয়ে দিলেন, বললেন, নিতাই তুই থাম। নিতাই মুখ ফোরছেলে বরাবর, বললেন, কেন থামবো খুড়ো মশাই? আমি কি কিছু অন্যায় কথা বলেছি? এখানে তো আরো 10 জন গায়ের লোক আছে। সদানন্দকে কে না দেখেছে? সবাই জানে কত নাকাল হয়েছে আত্মীয় স্বজনের কাছে। নিজের বাপ যখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এক মুঠো ভাত দিয়ে ছেলেকে বাঁচায়নি, তখন এই মামা তো এসে তাকে নিজের বাড়িতে ঠাঁই দেননি। যতদিন দিদি ছিল, যতদিন টাকা জুগিয়েছে, ততদিন খুব খাতির, ততদিন শালাবাবু ঘরের লোক, আর যেই দিদি মারা গেল আর উধাও। প্রকাশ রায়ের কথাগুলো ভালো লাগলো না। সুটকেসটা নিয়ে উঠে দাঁড়ালো, বললে,
আমি তাহলে উঠি। নিতাই হালদার বললে, আমাদের কথাগুলো শুনতে ভালো লাগছে না কিনা তাই উঠে যাচ্ছেন? কড়া কথা কারই বা শুনতে ভালো লাগে বলুন? প্রকাশ রায় আমতা আমতা করে বলতে লাগলো, না মানে সদানন্দকে খুঁজতেই তো আমি এখানে এসেছিলাম, তা সে যখন এখানে নেই তখন অন্য কোথাও চেষ্টা করে দেখি গে। নিতাই বললে, হ্যাঁ, অন্য কোথাও গিয়ে খুঁজে বার করবার চেষ্টা করুন। খুঁজে বার করে বাড়িতে নিয়ে গিয়ে তুলুন। তুলে জামাই আদরে রেখে তার মাথায় হাত বুলিয়ে তাকে দিয়ে একটা জাতা কাগজে সই করিয়ে নিন। তারপর তাকে লাথি ঝাঁটা মেরে দূর করে দিন গে। কেউ কিছু জানতে পারবে না। মাঝখান থেকে জামাইবাবুর লাখ লাখ টাকার সম্পত্তি আপনাদের হাতে এসে যাবে। সেদিন গ্রামের লোক যে কথাগুলো বললে তার একটাও কিন্তু মিথ্যে নয়। সবাই জানত হরনারায়ণ চৌধুরী শ্বশুরেরও অনেক টাকা পেয়েছিলেন। নবাবগঞ্জের অত সম্পত্তি সবকিছু বিক্রি করে যা পেয়েছিলেন সব নিয়ে গিয়ে তিনি ভাগলপুরে উঠেছিলেন। সদানন্দ ঠাকুরদা, মা সবাই তখন মারা গেছে। নয়নতারাও শ্বশুর বাড়ি ছেড়ে তখন কেষ্টনগরে তার বাপের বাড়িতে গিয়ে উঠেছে। সমস্ত বাড়িটা যেন তখন রাতারাতি শ্মশান হয়ে গেছে। চৌধুরী মশাই এই নবাবগঞ্জে তখন সারা বাড়িতে একলাই কাটাতেন। আর সদানন্দ তখন কোথায় থাকতো কে জানে, কেউ তার কোনো খোঁজও রাখত না। ওই পরমেশ মৌলিক যেখানে বসে আছেন এই বারোয়ারিতলার মাচার ওপর সদানন্দ অনেক দিন অনেক রাত কাটিয়েছে। নিতাই হালদার জিজ্ঞেস করত, ছোটবাবু, আপনি বাড়ি যাবেন না? রাত যে অনেক হলো। তখন হরনারায়ণ চৌধুরী মশাই মস্ত বাড়িটাতে একলা থাকতেন। নবাবগঞ্জের বারোয়ারি তলা থেকে দেখা যেত চৌধুরীদের বাড়িটা। সারা বাড়িতে অসংখ্য ঘর, 4 মহলা বাড়ি। দক্ষিণ দিকে সেই পুকুরটা একেবারে বাড়ির লাগোয়া। পুকুর থেকে উঠতেই পাড়ের ওপর সার সার ধান, চাল, ডালের মড়াই। পুকুর আর মড়াইয়ের মাঝখানে অনেকখানি লম্বা জায়গা জুড়ে শাকসবজির বাগান, লাউ, কুমড়ো, উচ্ছের মাচা, কয়েকটা পেঁপে গাছ, বেগুনের ক্ষেত। যখন চৌধুরী বাড়ি জমজমাট ছিল তখন ওইখানে বাড়ির মেয়েদের শাড়ি শুকোতো সার সার। শুকোবার পর গৌরী পিসি এসে আবার বিকেলের দিকে সেগুলো তুলে নিয়ে গিয়ে ভেতর বাড়িতে যার যার ঘরে সাজিয়ে রেখে দিত। যখন রাত হতো তখন ও জায়গাটায় আর যেতে পারা যেত না, ভয় করত। কিন্তু তার পাশেই ছিল গোয়াল ঘর। সেই রাত্রির বেলা অনেক দিন সদানন্দ ওই পুকুরের শান বাঁধানো ঘাটের ওপর চুপ করে বসে থাকত। তার মনে হতো পুকুরের জলের মধ্যে থেকে যেন কারা দল বেঁধে উঠে আসছে তার দিকে। মানুষের মতো চেহারা তাদের, কিন্তু ঠিক যেন আবার মানুষও নয়। কাছে আসতেই সদানন্দ ভয় পেয়ে যেত। চেঁচিয়ে বলে উঠত, কে তোমরা? তোমরা কারা? লোকগুলো হাসত, বলতো, আমাদের তোমরা চিনতে পারবে না গো, আমাদের চিনবে না তুমি। সদানন্দ বলতো, কিন্তু তোমরা এখানে কি করতে এসেছো? বাড়ির ভেতরে যাবে নাকি? লোকগুলো আরো হেসে উঠত, বলতো, আমরা সব জায়গায় যেতে পারি। কিন্তু তোমরা এখানে কি করতে এসেছো? দেখতে। কি দেখতে? দেখতে এসেছি তোমরা কেমন আছো। দেখতে এসেছি নবাবগঞ্জের সব মানুষ কেমন আছে। তোমাদের বাড়ি কোথায়? এই নবাবগঞ্জেই আমাদের বাড়ি ছিল একদিন, কিন্তু এখানে আর আমাদের কোনো বাড়ি নেই। এখন সব জায়গাতেই আমাদের বাড়ি। এখন আমরা সব জায়গাতেই যেতে পারি। তবে কি তোমরা ভূত? লোকগুলো সদানন্দর প্রশ্ন শুনে হেসে উঠত, বলতো, ভয় পাচ্ছ বুঝি? ভয় পেও না। আমরা রোজ রোজ এখানে আসি, আমরা রোজ রোজ এখানে আসব। আমাদের কেউ আটকাতে পারবে না। এখানে আগে তো আসতে পারতুম না। আমরা চৌধুরী মশাইয়ের কাছারি বাড়িতে এসে এককালে তার সামনে হাত জোর করে বসে থাকতুম, খাজনা মকুব করতে বলতুম। আগে আমরা ছিলুম কালীগঞ্জের জমিদার বাবুর প্রজা, পরে আমরা হলুম চৌধুরী মশাইয়ের প্রজা। আমরা খরার সময় খাজনা দিতে পারিনি। যেবার ঝড়ে আমাদের বাড়ি পড়ে গিয়েছিল, আমরা চৌধুরী মশাইয়ের ঝাড় থেকে বাঁশ কেটেছিলুম। তার জন্য আমাদের নামে সদরের কাছারিতে
ফৌজদারি মামলা হয়েছিল। তারপর আমাদের জমি খাস হয়ে গিয়েছে, আমাদের ভিটে মাটি উচ্ছন্ন হয়ে গিয়েছে। এই দেখো, এর দিকে চেয়ে দেখো, এর গলায় কিসের দাগ দেখেছ? কিসের দাগ? সদানন্দ সেই অন্ধকারের মধ্যেই লোকটার গলার কাছে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে অস্পষ্ট ছায়া সব। তবু মনে হলো সেখানকার ছায়াটা যেন আরো ঘন, আরো গভীর হয়ে উঠেছে। এ গলায় দড়ি দিয়ে মরেছিল। কথাটা শুনেই সদানন্দ আঁতকে উঠল। গলায় দড়ি দিয়েছিল? হ্যাঁ, বারোয়ারিতলার বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল। এর নাম কি? কপিল পায়রা পোড়া। নামটা কানে যেতেই সদানন্দ একটা আর্তনাদ করে সেই ইট বাঁধানো পৈঠের ওপরই অজ্ঞান হয়ে পড়ল। কিন্তু কেউ তা টের পেলে না। সন্ধেবেলা যখন হরিহরবাবু ছাত্রকে পড়াতে এসেছেন, তখন খোঁজ পড়ল খোকাবাবু নেই। খুঁজে বার করো সদানন্দকে। হরিহরবাবু সেই 3 ক্রোশ দূর থেকে সাইকেল ঠেঙিয়ে রোজ নবাবগঞ্জে পড়াতে আসতেন। সকলেরই সে কথা জানা। বাড়িময় খোঁজ পড়ল। বড় অন্যমনস্ক ছেলে, খেয়ালি রকমের মানুষ। অনেক সময় স্কুল থেকে আসতে আসতেই কারো বাড়িতে ঢুকে পড়ে তাদের ঘানি গাছে চড়ে বসত। তখন আর বাড়ির কথা, খিদের কথা মনে পড়ত না। সেদিন সব জায়গায় খোঁজা হলো। চণ্ডীমণ্ডপে চৌধুরী মশাই প্রজা পাঠকদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি বললেন, কই, আমি তো দেখিনি তাকে, আমার কাছে তো কই আসেনি সে। তবে সে স্কুল থেকে এসেছিল তো? গৌরী পিসি নিজের হাতে তাকে মুড়ি বাতাসা আর সন্দেশ খেতে দিয়েছে। তাহলে সে যাবে কোথায়? দিনুও ছুটল বারোয়ারি তলায়, সেখানেও নেই। প্রকাশ মামা দিদির কাছে এসেছিল, বাইরে কোথায় ঘুরছিল। বাড়িতে এসেই শুনল ভাগ্নেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার দৌড়ল বাইরে। যাবে কোথায় সে? উড়ে তো যেতে পারে না। দিদিকে বললে, কিছু টাকা দাও। দিদি বললে, টাকা কি হবে রে? প্রকাশ বললে, নানান জায়গায় যেতে হবে, টাকা হাতে থাকা ভালো, বুঝলে? সব সময় কিছু টাকা হাতে রেখে দিও, দেখবে সঙ্গে সঙ্গে সব সুরাহা হয়ে গেছে। টাকা নিয়ে প্রকাশ রায় বেরোলো, কিন্তু আসলে খুঁজে বার করলে গৌরী পিসি। গৌরী পিসি গোয়াল ঘরের দিকে যাচ্ছিল খুঁটে আনতে। হঠাৎ চাঁদের আলোয় দেখতে পেলে কে যেন ঘাটের পৈঠের ওপর চিৎপাত হয়ে শুয়ে গোঙাচ্ছে। একবার যেন কিরকম সন্দেহ হলো। তারপর বললে, কে রে, কে রে ওখানে শুয়ে আছিস? কে তুই? উত্তর না পেয়ে পায়ে পায়ে কাছে গিয়ে দেখে খোকা। খোকাকে ওই অবস্থায় দেখে আর সেখানে দাঁড়ালো না। দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে এসে খবর দিতেই সবাই দৌড়ে গেছে। চৌধুরী মশাইও চণ্ডীমণ্ডপ ছেড়ে এলেন। প্রজা পাঠক যারা ছিল তারাও এলো। সবাই ধরাধরি করে নিয়ে এসে তুলল ভেতর বাড়িতে। তারপর ডাক্তার বদ্যি আসার পর যখন তার জ্ঞান হলো, সবাই জিজ্ঞেস করলে, কি হয়েছিল তোর? সন্ধেবেলা ওখানে গিয়েছিলি কি করতে? ভয় পেয়েছিলি? হ্যাঁ। কে ভয় দেখিয়েছিল? সদানন্দ বললে, কপিল পায়রা পোড়া। এসব সদানন্দ জীবনের ছোটবেলাকার ঘটনা। প্রকাশ মামা যখন কেষ্টনগরে সদানন্দের পাত্রী দেখতে গিয়েছিল, তখন এই সব কথাই উঠেছিল। বেআই মশাই সরল সাদাসিধে মানুষ। নবাবগঞ্জের চৌধুরী বাড়ির একমাত্র ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হবে শুনে তিনি খুব খুশি হয়েছিলেন। সারা জীবন স্কুলে ছাত্রদের সংস্কৃত শিখিয়েছেন। কাকে বলে ধাতুরূপ তা জানেন, কাকে বলে ব্যাকরণ আর কাকে বলে অলঙ্কার তাও জানেন। খাওয়া পড়ার কিছু ভাবনা যেমন ছিল না, তেমনি অভাবও ছিল না কিছু। তিনি বলতেন, অভাব বললেই অভাব, নইলে কোনো অভাব নেই আমার। আমি যদি কিছু না চাই তো আমার অভাব থাকবে কি করে? আমার তো ওই একটা মেয়ে নয়নতারা। নয়নতারাকে যে দেখবে তারই পছন্দ হবে। নয়নতারার বিয়ের জন্যে তোমাদের কাউকে ভাবতে হবে না। গৃহিণী বলতেন, কিন্তু তা বলে বিয়ের চেষ্টা তো করতে হবে।
ব্যাকরণ তীর্থ পণ্ডিত মানুষই কালীকান্ত ভট্টাচার্য। তিনি বলতেন, চেষ্টা করবার আমি কে বলতো? যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাঁর যা মনোবাঞ্ছা তাই হবে। প্রকাশ মামা যখন নিজের সম্বন্ধটা নিয়ে গিয়েছিল, তখন কালীকান্ত ভট্টাচার্য তাকেও সেই কথাই বলেছিলেন, আমি কে বলুন, আর আপনিই বা কে? আমরা কেউই কিছু নই, নিমিত্ত মাত্র। নয়নতারার মা আমাকে তাগিদ দেন, বলেন, মেয়ের বিয়ের জন্য তুমি কিছু ভাবছ না। আমি বলি, মেয়ের বিয়ের ব্যাপারে আমি ভাববার কে? যিনি ওকে আমার সংসারে পাঠিয়েছেন তিনিই ভাবছেন। তা দেখুন, কোথায় ছিলেন আপনি আর আমি কোথায় ছিলাম। হঠাৎ আপনি নয়নতারার সম্বন্ধ নিয়ে এলেন, আর এমন পাত্র পাওয়া তো আমার পক্ষে ভাগ্যের কথা, রায়মশাই। তারপর থেমে আবার জিজ্ঞেস করলেন, তা আপনি হলেন পাত্রের কে? মামা, হরনারায়ণ চৌধুরী মশায়ের শ্যালক আপনি। আগে না, আমি হলাম চৌধুরী মশায়ের গৃহিণীর মামার ছেলে, অর্থাৎ মামাতো ভাই। তবে আসলে বলতে গেলে নিজের ভাইয়ের মতোই। ছোটবেলা থেকে চৌধুরী মশাইয়ের শ্বশুর কীর্তিপদ মুখোপাধ্যায়ের কোনো পুত্র সন্তান না থাকায় আমি তার বাড়িতে ছেলের মতোই মানুষ হয়েছি। তাই জন্যেই এত ঘনিষ্ঠতা। দিদি আমাকে বলে দিয়েছিল, আমার ভাগ্নের জন্য একজন ডানাকাটা পরীর মতো পাত্রী চাই। তা অনেক খুঁজেছি, প্রায় 100 মেয়ে দেখেছি এ পর্যন্ত। আমার ভগ্নিপতির তো টাকার প্রয়োজন নেই, টাকা তাঁর অনেক আছে, কিন্তু তার একমাত্র বাসনা পুত্রবধূটি যেন ডানাকাটা পরী হয়, আর কিছু নয়। কালীকান্ত ভট্টাচার্য জিজ্ঞেস করলেন, তা আমার মেয়েকে কেমন দেখলেন? প্রকাশ মামা বললে, ওই যে এক কথায় বললাম, ডানাকাটা পরী। আপনার পছন্দ হয়েছে? প্রকাশ বললে, আপনার মেয়েকে যার অপছন্দ হবে সে হয় কানা, আর নয়তো মিথ্যেবাদী। কালীকান্ত ভট্টাচার্যের চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল। তিনি কি করবেন বুঝতে না পেরে বলে উঠলেন, আপনি আর 2টো সরভাজা নিন বেয়াই মশাই। তা দিন, খেতে আমার কোনো কালেই আপত্তি নেই। একবার সম্বন্ধটা হয়ে যাক, তখন দেখব আপনি আমাকে কত সরপুরি আর সরভাজা খাওয়াতে পারেন। কথাটা বলে প্রকাশও যত হাসতে লাগলো, ভট্টাচার্য মশাইও তত। সঙ্গে সঙ্গে আরো সরপুরিয়া এলো, আরো সরভাজা, আরো কত কথা হলো, আরো হাসি। প্রথম দিনেই প্রকাশ মামা হাসিতে গল্পে পাত্রীর বাবার মন ভিজিয়ে দিলেন। সেখান থেকে বেরিয়েই সোজা ট্রেনে উঠে একেবারে রেলবাজারে নামল। বারোয়ারি তলায় আসতেই লোকজন ধরলে, কি শালাবাবু, কোত্থেকে আসা হচ্ছে? শালাবাবু বললে, ওহে, তোমাদের সব বলে রাখি, আসছে অগ্রাণে সদার বিয়ে, এই পাত্রী পছন্দ করে এলুম। তোমরা সব যাবে, তোমাদের সব নেমন্তন্ন রইল। কথা শুনে সবাই অবাক। সদানন্দর বিয়ে, চৌধুরী মশাইয়ের একমাত্র ছেলের বিয়ে, নেমন্তন্ন হবে সকলের, যাওয়া চাই। কিন্তু কোথায় বিয়ে, কবে কোন তারিখে বিয়ে তার ঠিক নেই। শুধু পাত্রী দেখলুম আর বিয়ে হয়ে গেল। বিয়ে কি অত সহজে হয়? আর তাছাড়া যার বিয়ে সেই চৌধুরী মশাইয়ের ছেলেই তো বলে বিয়ে করবে না সে। রাস্তায় ঘাটে কত লোক সদানন্দকে দেখেছে। সকলের সঙ্গে নদীতে চান করবার সময়ও অনেকে জিজ্ঞেস করেছে, কিরে সদা, কাল কোথায় ছিলি তুই? সবাই যে তোর খোঁজাখুঁজি করছিল, কোথায় গিয়েছিলি? সদানন্দ বলেছে, কালীগঞ্জে। কালীগঞ্জে? কালীগঞ্জে কি করতে? বেড়াতে। কালীগঞ্জে বেড়াতে যাওয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর বেড়াবার জায়গা পেলে না সদানন্দ? বেড়াতে গেল কিনা কালীগঞ্জে, তার চেয়ে বারোয়ারি তলায় নিতাই হালদারের দোকানের সামনে মাচায় তাস খেলতে এলেই হয়, কিংবা নলদময়ন্তী থিয়েটার করছে ক্লাবের ছেলেরা, সেখানে গিয়ে মোহরা শুনলেই হয়। তা নয় একলা একলা খেতে খামারে ঘুরে বেড়ানো। একজন বললে, এবার চৌধুরী মশাইকে বলবো তোর একটা বিয়ে দিয়ে দিতে,
তখন বাড়িতে মন বসবে তোর। সদানন্দ বলেছে, আমি বিয়ে করব না। বিয়ে করবি না তো এই এত জমি জমা, এত টাকা করি কে খাবে? আমার দাদু খাবে, আমার বাবা খাবে। কিন্তু যখন তোর ঠাকুরদা থাকবে না, তোর বাবা মা কেউ থাকবে না, যখন তুইও থাকবি না, তখন কে খাবে? সদানন্দ বলতো, তাহলে তোমরা আছো কি করতে? তোমরা খাবে। আমরা আমরা খাবো? আমাদের কি অমন কপাল? অমন কপাল হলে তো আমরা বড়লোকের বাড়িতেই জন্মাতুম রে। লোক হাসত। চৌধুরী মশাইয়ের ছেলের কাণ্ড দেখে সবাই হাসত। বলতো, ছোটবেলায় অমন সবাই বলে হে, তারপর দেখবে যখন বড় হবে, বিয়ে হবে, সংসার হবে, তখন ওর বাপ ঠাকুরদার মতো বাকি খাজনার দায় আমাদের নামে আবার কাছারিতে গিয়ে নালিশ ঠুকে দেবে। ওরকম অনেক দেখা আছে হে, অনেক দেখা আছে। কিন্তু ক্রমে সেই সদানন্দর বয়স হয়েছে, যাকে বলে সাবালক তাই হয়েছে। স্কুল থেকে পাশ করে কলেজে পড়তে গেছে, কিন্তু তখনও সেই একই রকম, আগেও যা ছিল পরেও তাই। তা সেই সদার এখন বিয়ে। বারোয়ারিতলার আড্ডায় রীতিমতো শোরগোল পড়ে গেল। হরনারায়ণ চৌধুরীর বাড়ির বিয়ে নয় তো, যেন নবাবগঞ্জের সমস্ত লোকেরই বাড়ির বিয়ে। গ্রাম শুদ্ধ লোকই কোমর বেঁধে লেগে গেল আলোচনা করতে। কোথা থেকে মিষ্টি আসছে, কোন গয়লা বাড়িতে দইয়ের বরাত গেছে, কোন কুমোর বাড়িতে হাঁড়ি কলসি জ্বালার বায়না গেছে, কোন সদর থেকে গোড়া বাজনার দল আসছে, সব খবর মুখে মুখে ফিরতে লাগলো। তাক লেগে গেল শালাবাবুর গরম মেজাজ দেখে। পাত্রী পছন্দ করানো থেকে শুরু করে নুন কলা পাতাটুকু পর্যন্ত সবই যেন তার দায়। নরনারায়ণ চৌধুরী ভেতরে দোতলায় বসে বসে হুকুম জারি করেই খালাস। নাতির বিয়ে হবে, সে বিয়ে তিনি দেখে যেতে পারবেন, তার কাছে তার চেয়ে বেশি আনন্দ আর কিছু নেই। ছেলে হরনারায়ণ নিজে গিয়ে কন্যাকে হীরের মুকুট দিয়ে আশীর্বাদ করে এসেছে। ওদিক থেকে কালীকান্ত ভট্টাচার্য মশাইও নিজের সাধ্যমতো একটা সোনার বোতামের সেট দিয়ে পাত্রকে আশীর্বাদ করে গেছেন। তার নিজের অবস্থার চেয়ে হাজার গুণ বড় অবস্থার বংশের সঙ্গে কুটুম্বিতে করছেন, সেটা তার পক্ষেও মহা আনন্দের ঘটনা। দুপক্ষই খুশি। আর দুপক্ষের মাঝখানে যোগসূত্রের মতো প্রকাশ মামা একবার কেষ্টনগর আর একবার নবাবগঞ্জ করছে। ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে এসে তুলেছে এখানে। নরনারায়ণ চৌধুরীর বেয়াই কীর্তিপদ মুখোপাধ্যায়ও সুলতানপুর থেকে অসুস্থ শরীর নিয়ে এসে হাজির হয়েছেন। কিন্তু সবকিছুর দায়িত্ব বলতে গেলে যেন শালাবাবুরই একলার। একবার ভাড়ার ঘরে গিয়ে হাজির হয়, আর একবার দিদির কাছে বলে, ৫ টাকা দাও তো দিদি। দিদি টাকা হাতে দিতে দিতে শুধুমাত্র জিজ্ঞেস করে, আবার ৫০০ টাকা কি হবে? তোর জামাইবাবুর কাছেই চাইলে পারতিস। টাকাগুলো পকেটে পুড়তে পুড়তে প্রকাশ বলে, জামাইবাবুকে এখন কোথায় খুঁজে পাই বলো দেখিনি? আমারই বা অত সময় কোথায়? শেষকালে সব হিসেব দিলেই তো হলো। বলে হন হন করে যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই কোথায় উধাও হয়ে যায়। নাইবার খাবারও সময় নেই তার। নরনারায়ণ চৌধুরী একবার জিজ্ঞেস করেন, কৈলাস, সব কাজকর্ম ওদিকে ঠিক চলছে তো? কৈলাস গোমস্তা বলে, আগে হ্যাঁ কর্তাবাবু, প্রকাশ মামা আছেন, তিনি সব করছেন। নরনারায়ণ চৌধুরী চিনতে পারেন না, জিজ্ঞেস করেন, প্রকাশ মামা সে আবার কে? আগে আমাদের বৌমার ভাই। বৌমার ভাই মানে নারায়ণের শালা? আগে হ্যাঁ। তা বেয়াই মশাইয়ের তো পুত্র সন্তান ছিল না, শালা কোত্থেকে এলো? আগে বৌমার মামা তো ভাই, আমাদের বেয়াই মশাইয়ের কাছেই মানুষ, ছেলেবেলাতেই বাবা মা মারা গিয়েছিল কিনা। ও বলে তিনি চুপ করলেন। অনেকবার শুনেছেন তিনি কথাটা, তবু শেষের দিকে অনেক কিছুই তিনি ভুলে যেতেন। যখন বিয়ে বাড়ি এমনি জমজমাট, চৌধুরী বাড়িতে লোকজন গমগম করছে, তখন গ্রামের লোকের কানে গেল শাঁখ বাজার শব্দ। লোকজন সবাই ভিড় করে এলো। গায়ে হলুদ এসেছে, গায়ে হলুদ এসেছে, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। গায়ে হলুদের দলের সঙ্গে এসেছে অনেক লোক। এসেছে সকাল ৮টার আগেই।
পুরুত মশাই পাঁজি দেখে সময় বলে দিয়েছেন। সেই সময়ের মধ্যে ছেলের গায়ে হলুদ না হলে ওদিকে মেয়ের গায়ে হলুদও হবে না। এদিকে টাইম দেওয়া হয়েছে সকাল 8টা, আর ওদিকে সেই হিসেব করে মেয়ের গায়ে হলুদ হবে সকাল 9টার সময়। হিন্দুর বিয়ে বলে কথা, এর নড়চড় হবার উপায় নেই। হলে অকল্যাণ হবে, অকল্যাণ হবে বরকনের, অকল্যাণ হবে চৌধুরী বংশের, অকল্যাণ হবে ব্যাকরণ তীর্থ কালীকান্ত ভট্টাচার্য বংশেরও। কৃষ্ণনগর থেকে নবাবগঞ্জ, মাঝখানে রানাঘাটে একবার ট্রেন বদল করতে হয়, সময়ও লাগে অনেক। তারপর আছে রেলবাজার থেকে এতখানি রাস্তা। গায়ে হলুদের দল যখন কৃষ্ণনগরে ফিরল তখন বিকেল পুইয়ে গেছে। সামনের রাস্তার দিকে হা পিত্তেশ করে চেয়েছিলেন ভট্টাচার্য মশাই। বাড়ির ভেতরেও সকলের উদ্বেগ ছিল। কুটুম বাড়ি থেকে ঘুরে আসছে, ওদের মুখ থেকে অনেক খবর শোনা যাবে। কি গো বিপিন, গায়ে হলুদ হলো? কিরকম খাতির করলেন বেআই মশাইরা? বিপিনের মুখটা যেন কেমন গম্ভীর গম্ভীর। কই, কথা বলছো না যে কিছু? বিপিন বললে, আগে পণ্ডিত মশাই, খাতির খুব ভালোই পেয়েছি, পেট ভরে খেয়েছি সবাই আমরা, কিন্তু... কি বলতে গিয়ে যেন বিপিন থেমে গেল। পণ্ডিত মশাই বুঝতে পারলেন না, বললেন, কিন্তু কি? আগে গায়ে হলুদ হয়নি। গায়ে হলুদ হয়নি মানে? এদিকে নয়নতারার যে গায়ে হলুদ হয়ে গেল সকাল 9টার সময়, ওদিকে 8টার সময় ছেলের গায়ে হলুদ হবার কথা। সেই হিসেব করে আমরাও যে মেয়ের গায়ে হলুদ দিয়ে দিয়েছি, সেই রকম ব্যবস্থাই তো করা ছিল। বিপিন মুখ কাঁচুমাচু করে বললে, আগে বড় বাবাজিকে পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? বিপিন বললে, আগের রাত্রির থেকেই বড় বাবাজি কোথায় বেরিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত কি হলো আগে তাই বলো। শেষ পর্যন্ত বরকে পাওয়া গেল? আগে না, পাওয়া গেল না। আমরা আর কতক্ষণ অপেক্ষা করব, তাই আমরা চলে এলুম। খবরটা কানে যেতেই ভট্টাচার্য গৃহিণীও ছুটে বাইরে এলেন। বললেন, কি হলো গো, গায়ে হলুদ হয়নি? এদিকে যে নয়নতারার গায়ে হলুদ হয়ে গেছে, তাহলে কি বর আসবে না নাকি? বলে বিপিনের দিকে চাইলেন তিনি। ভেতরের একটা ঘরে নয়নতারা তখন চুপ করে বসেছিল। তার কানেও গেল কথাটা। কানে যেতেই সমস্ত শরীরটা অবশ হয়ে এলো। বর আসবে না? কিন্তু না, বোধহয় পণ্ডিত কালীকান্ত ভট্টাচার্যের পূর্বপুরুষের বহু পুণ্যফল ছিল, তাই তার কন্যার বিয়েতে কোনো বিপর্যয় ঘটল না। কিংবা বিপর্যয়টা সাময়িকভাবে না ঘটলেও হয়তো অদূর ভবিষ্যতের জন্য মুলতবি রইল। জীবনে দুর্যোগ যখন আসে তখন আপাতত তার আসার রকমটা দেখে অনেক সময় মনে হয় সেটা বুঝি হঠাৎই উদয় হলো। কিন্তু ঝড় আসবার অনেক আগে থাকে ঝড়ের সংকেত। ঘরের চালে যখন আগুন লাগে, সে আগুনের উদ্ভব যে তার কত আগে কারো তামাক খাওয়ার নেশার তাগিদে, আমরা তার খোঁজ রাখি না। কালীকান্ত ভট্টাচার্য মশাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। একেবারে শেষ ট্রেনটাতে বর এসে পৌঁছল। বিপিন দৌড়ে এসে খবর দিয়ে গেল পণ্ডিত মশাইকে। পণ্ডিত মশাই আবার খবর দিলেন বাড়ির ভেতরে। বিয়ে বাড়িতে তখন চাপা কান্নার রোল উঠেছিল। সুখবর পেয়ে সেই বাড়ি আবার গমগম করে উঠল। আবার হাসি ফুটে উঠল সবার মুখে। কে যেন বলে উঠল, ওরে শাঁখ বাজা, শাঁখ বাজা, উলুদে উলুদে, বর এসেছে। হ্যাঁ, কালীকান্ত ভট্টাচার্যের বাড়িতে বর এসেছে, নয়নতারার বর এসেছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।